আসসালামু আলাইকুম। সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত আরও ৮ সেনা। সিরিয়ায় আইএস হামলায় নিহত ৩ আমেরিকান সেনা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা রাশিয়ার, অন্ধকারে গোটা দেশ। গাজার অর্ধেক ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ঘোষণা ইসরায়েল সেনাপ্রধানের। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা ভারতের প্রতি একটি বার্তা। হামাসের একজন কমান্ডারকে হত্যা ইসরায়েলের। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সুদানে নিহত হয়েছেন বাংলাদেশের ৬ সেনা। তারা জাতিসংঘের অধীনে সুদান শান্তি মিশনের অধীনে নিয়োজিত ছিলেন। শনিবার সুদানের মধ্যভাগ কাদিগলি অঞ্চলের একটি ঘাঁটিতে থাকা অবস্থায় ড্রোন হামলার শিকার হন বাংলাদেশের সেনারা। এই হামলায় বাংলাদেশের আরও ৮ সেনা আহত হয়েছেন। সুদান আর্মি অভিযোগ করেছে, বিদ্রোহী সন্ত্রাসী বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের সেনারা। ২ বছর ধরে চলা সুদানের গৃহযুদ্ধ চলাকালে শনিবারের হামলা ছিল জাতিসংঘ শান্তি বাহিনীর ওপর সবচেয়ে বড় মরণঘাতী হামলা। জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের পক্ষ থেকে সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিহত ও আহত সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এক বিবৃতিতে। সুদানের তেল সমৃদ্ধ আবি অঞ্চলটি বর্তমানে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত এলাকা। এখানে ২০১১ সাল থেকে মোতায়েন রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বর্তমানে পৌঁছে গেছে বিতর্কিত এই আবি অঞ্চলে, যেখানে মোতায়েন রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘের অধীনে সেখানে ৪,০০০ সেনা মোতায়েন রয়েছে। ১ মাস আগে সেখানে তাদের অবস্থানের মেয়াদ আরও ১ বছর বৃদ্ধি করে জাতিসংঘ। এর মধ্যে তারা সেখানে মরণঘাতী হামলার শিকার হলেন। বর্তমানে সুদানে ৩৫৬ জন এবং দক্ষিণ সুদানে ১,৬২০ জন বাংলাদেশি সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ আর্মি, নেভি ও এয়ার ফোর্সের সদস্য রয়েছেন। সিরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ২ জন আমেরিকান সেনা ও তাদের একজন আমেরিকান সহযোগী। আহত হয়েছেন আরও ৩ আমেরিকান সেনা ও ২ জন সিরিয়ান সেনা। শনিবার সিরিয়ার মধ্যাঞ্চল পালমিরায় ঘটে এই হামলার ঘটনা। পালমিরায় যুক্তরাষ্ট্র আর্মি ও সিরিয়ান আর্মি যৌথ টহল পরিচালনার সময় একজন বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলে ২ সেনা সহ ৩ আমেরিকান নিহত হয়। পাল্টা হামলায় নিহত হয়েছে বন্দুকধারীও। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন, সেন্ট্রাল কমান্ড ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক বিবৃতিতে উল্লেখ করেছে, সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সন্ত্রাসীদের গুলিতে ২ আমেরিকান সেনা সহ ২ জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, একজন আইএস বন্দুকধারীর গুলিতে তারা নিহত হয়েছেন। তবে বন্দুকধারীর নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। অপরদিকে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ২ সেনা সহ ৩ জন আমেরিকান। বিশ্লেষকদের মতে, সিরিয়ায় আমেরিকান সেনাদের উপস্থিতির বৈধতা এবং দীর্ঘমেয়াদে সেখানে অবস্থানের পরিকল্পনার অংশ হিসেবে আইএস গল্প সাজানো হয়ে থাকতে পারে। গত মাসে হোয়াইট হাউস সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস বিরোধী একটি কোয়ালিশনে যোগ দেওয়ার চুক্তি করেন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আর্মি ও সিরিয়ান আর্মি যৌথভাবে সিরিয়ায় আইএস দমনে অপারেশন পরিচালনা করবে। সে হিসেবে শনিবার ২ দেশের আর্মি পালমিরায় টহল পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের দাবিমতে কথিত আইএস হামলার শিকার হয় তাদের আর্মি। আইএস দমনের নামে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ায় প্রবেশ করে। ২০১৯ সালে সিরিয়াকে আইএস মুক্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়া ত্যাগ করেনি। কুর্দিদের সহায়তায় তারা সিরিয়ার থেকে জ্বালানি তেল সহ মূল্যবান অনেক সম্পদ লুট ও পাচার করেছে। বস্তুত ইরাকে যুক্তরাষ্ট্র আর্মির জন্য জ্বালানি নেওয়া হতো সিরিয়া থেকে। ২০১৪ সাল থেকে সিরিয়ায় অবস্থানের সময় যুক্তরাষ্ট্র আর্মি কুর্দি সহ বিভিন্ন গ্রুপকে প্রশিক্ষণ দেয় আইএস বিরোধী যুদ্ধের নামে। যুক্তরাষ্ট্র আর্মি সিরিয়ার গণহত্যাকারী বাশার আল আসাদকে উৎখাত করার কথা বললেও বস্তুত বাশারকে উৎখাতে তেমন কিছু করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সেনা সহ ৩ আমেরিকান হত্যার প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমরা তাদের খুঁজে বের করব এবং নির্মমভাবে হত্যা করব।
হামাসের শীর্ষস্থানীয় একজন কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার গাজা শহরের বাইরে একটি গাড়িতে থাকা অবস্থায় টার্গেট হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়। এ সময় নিহত হয়েছে হামাসের আরও 4 জন সেনা। নিহত হামাস কমান্ডারের নাম রায়েদ সাদ। তিনি বর্তমানে হামাসের অস্ত্র নির্মাণের দায়িত্বে ছিলেন এবং নতুন করে হামাসকে পুনর্গঠনের কাজ করছিলেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড রায়েদ সাদের নিহত হবার কথা স্বীকার করেছে। ইসরায়েল আর্মি দাবি করেছে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে আক্রমণের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন নিহত রায়েদ সাদ। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, দখলীকৃত গাজার অর্ধেক অংশ ইসরায়েলের সাথে যুক্ত করা হবে। ইসরায়েল আর্মি গাজায় বর্তমানে যে হলুদ বিভক্তি রেখা টেনেছে সে অনুযায়ী গাজার অর্ধেক ইসরায়েলের অংশে পরিণত করা হবে। এই হলুদ রেখাই হবে ইসরায়েলের সাথে গাজার নতুন সীমানা। এই হলুদ রেখা অঞ্চল থেকেই আগামীতে ফিলিস্তিনে অভিযান পরিচালনা করা হবে ইহুদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য। ইসরায়েলের নিরাপত্তার জন্য গাজার অর্ধেক আমাদের দরকার। সম্প্রতি গাজার বেইত হানুন ও জাবালিয়া এলাকা পরিদর্শন করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সেখানে একটি সেনা সমাবেশে সেনাপ্রধান এই ঘোষণা দিয়ে বলেন, এসব অঞ্চল আমাদের ধরে রাখতে হবে। বস্তুত এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল আর্মি ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। বিশ্লেষকদের মতে, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসরায়েল ধীরে ধীরে এভাবে সমগ্র গাজা ও পশ্চিম তীর ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে অগ্রসর হবে লেবাননের দিকে। গত অক্টোবর মাস থেকে ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুসারে শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। ট্রাম্পের শান্তি প্রস্তাব অনুসারে গাজায় একটি হলুদ রেখা টানা হয়। এই হলুদ রেখার পেছনে টানা হয় আরেকটি লাল রেখা। শান্তি প্রস্তাবে বলা হয়, ইসরায়েল আর্মি এই লাল রেখা অতিক্রম করে গাজায় প্রবেশ করবে না। ইসরায়েল আর্মি মোতায়েন থাকবে লাল রেখার পেছনে। কিন্তু বর্তমানে তারা লাল রেখা অতিক্রম করে হলুদ রেখা পর্যন্ত অবস্থান করছে এবং এই হলুদ রেখাকেই বলছে ইসরায়েলের নতুন সীমানা। ইউক্রেন জুড়ে তীব্র মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 450টি আত্মঘাতী ড্রোন ও 30টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। দক্ষিণে বন্দর নগরী ওডেসা, মিকোলাইভ, উত্তরে খার্কিভ, চেরেনিহিভ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে এই হামলায় 10 লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ডুবে যায় ইউক্রেনের অধিকাংশ এলাকা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে থাকা F-16 ফাইটার জেট আধুনিকায়নের লক্ষ্যে $700 মিলিয়ন আধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে। এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের প্রতি একটি বিশেষ বার্তা হিসেবে দেখছেন সমর বিশ্লেষকরা। বিশেষ করে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের যুদ্ধ বিমান আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সমর্থনকে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের কাছে বর্তমানে 70 থেকে 80টি F-16 যুদ্ধবিমান রয়েছে। তবে এই যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত আরোপ করা রয়েছে। পাকিস্তান বিমান বাহিনী মূলত বর্তমানে শক্তিশালী হয়েছে চীনা যুদ্ধবিমান ও চীন পাকিস্তান যৌথ নির্মিত যুদ্ধবিমানের সাহায্যে। এর আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট ছিল পাকিস্তান বিমান বাহিনীর মূল শক্তি। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান এই বিমান স্বাধীনভাবে ব্যবহার করতে না পারায় পাকিস্তান চীনের দিকে ঝুঁকতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহারের ক্ষেত্রে কেবল যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তাই নয়, বরং এসব যুদ্ধবিমান আধুনিকায়ন ও মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশও দেওয়া হয়নি বাইডেন প্রশাসনের সময়। ট্রাম্প প্রশাসন তুলে নিয়েছে F-16 যুদ্ধবিমান আধুনিকায়নের বাধা। পাকিস্তানের বর্তমান লক্ষ্য F-16 যুদ্ধবিমান স্বাধীনভাবে ব্যবহারের ব্যবস্থা করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।